আগের পর্বে আমরা দেখেছিলাম যে ইয়ান এখন রাজা হয়ে গেছে। তো সবার সামনে রাজসভার ভিতরে আসে এবং সিংহাসনে বসে যায়। আর প্রথমেও যে কথাটা বলে তাতে তো সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। এখানে আমরা হিজুর বাবাকেও দেখতে পাই। আসলে বিয়ের পর থেকে হিজুর বাবাও এখন রয়্যাল ফ্যামিলির একজন সদস্য হয়ে গেছে। ইয়ান বলে, চলুন তবে এবার আসল কথায় আসা যাক। আমি আপনাদের সবার সাথে আলোচনায় বসছি এই নিয়ে যে আমি রাজ পরিবারকে বিলুপ্ত করতে চাই, মানে রাজ পরিবার ভেঙে দিতে চাই। এটা শুনে সবাই তো অবাক হয়ে যায়। অন্যদিকে জয়হুন তো অনেক বেশি চিন্তায় ছিল যে ওদিকে কি না কি হচ্ছে। যেহেতু ইয়ান রাজ পরিবারকে ভাঙার কথা বলবে তো এটা এতটাও সহজ হবে না। ও তো বকবক করে হিজুর মাথা খাচ্ছিল, যেটাতে হিজু রেগে ওকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। হিজু মনে মনে ভাবে ইয়ান ওকে আগে থেকে এসব বিষয়ে বলেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় হিজু ইয়ানের কাছে আসে আর বলে কাল তো তুমি রাজা হয়ে যাবে আর গ্র্যান্ড প্রিন্স থাকবে না। ইয়ান হেসে বলে, তুমিও তো রানী হবে, তুমিও আর গ্র্যান্ড প্রিন্সেস থাকবে না। এটা নিয়েই দুজনে হাসাহাসি করে। হিজু জিজ্ঞেস করে, তো রাজা হওয়ার পরে তোমার প্রথম কাজ কি হবে? ইয়ান এটা শুনে একটু দ্বিধায় পড়ে যায় এবং হিজুর হাত ধরে বলে, আমি জানি আমি যাই করি না কেন তুমি সবসময় আমার পাশে থাকবে। হিজু বলে, চিন্তা করো না, আমি সবসময় তোমার সাথেই থাকবো। ইয়ান এবার একটু সাহস করে বলে, রাজা হওয়ার পরে আমি প্রথম যেটা করব সেটা হলো রাজ পরিবারকে ভেঙে দেওয়া, মানে রাজ পরিবার বলতে আর কিছুই থাকবে না। এটা শুনে হিজু একটু অবাক তো হয় ঠিকই, কিন্তু ইয়ানকে সাথ দেয়। হিজু বলে, আমি ভেবেছিলাম রাজা হওয়া তোমার কাছে গুপ্তধন পাওয়ার মতো সমান হবে, কিন্তু এখন বুঝতে পারছি তুমি তো এই রাজ পরিবার বন্ধ করার জন্য এটা করছো। ইয়ান একটু আফসোস করে বলে, তুমি তো সবে মাত্রই রানী হওয়ার স্ট্যাটাসটা পেতে যাচ্ছিলে, তবে এটা তাড়াতাড়ি হারানোর জন্য তুমি রেডি আছো তো? হিজু বলে, আমি কখনোই বলিনি যে আমার রানী হওয়ার স্ট্যাটাস লাগবে, বরং আমি এতেই খুশি যে আমি তোমার সাথে থাকতে পারবো। এটা বলে ও ইয়ানকে জড়িয়ে ধরে। তো দুজনের মধ্যে এসব বিষয় নিয়ে আগে থেকে আলোচনা হয়ে যায়। বর্তমান সময় আসলে সবাই মিলে তো রাজ পরিবার ভাঙা নিয়ে ইয়ানের বিরোধিতা করে। কেউই ইয়ানের সাথে একমত হয় না, তবে ইয়ান কারোর কথাই শোনে না এবং ডংওকে সব কিছুর ব্যবস্থা নিতে বলে। ডংও এখানে ইয়ানের বিরোধিতা করে আর বলে, রাজ পরিবারকে ধ্বংস করা কখনোই সম্ভব নয়। রাজ পরিবারের এক্সিস্টেন্স অনেক বেশি শক্তিশালী আর রাজ পরিবারকে কখনোই নিজেদের যোগ্যতা প্রমাণ করার দরকার পড়ে না। ইয়ান এটা শুনে হাসে আর বলে, জনগণ যাকে রাজা হিসেবে চায় না, আমিও তাকে রাজা হিসেবে চাই না। এই কথাটা তো তুমি বলেছিলে ডংও, ভুলে গেছো নাকি? ডংও উত্তরে বলে, কত রাজা তো আসবে আর যাবে, কিন্তু ক্রাউন তো ঠিকই থেকেই যাবে। অন্যদিকে দেখা যায় হিজু ও ইয়ানকে নিয়ে চিন্তা করছিল যে সবাই মিলে যদি ইয়ানের বিরোধিতা করে, এ সময়ও জয়হুনের থেকে জানতে পারে রাজ পরিবারের লোকেরা ইয়ানের বিরোধিতা করবে না ঠিকই, তবে পলিটিশিয়ানরা করতে পারে। হিজু এতে ভাবে তার মানে এখন ইয়ানকে কারোর প্রতি নির্ভর হলে চলবে না, ও শুধু জনগণের সমর্থন দরকার। অপরদিকে রাজসভা শেষ হওয়ার সাথে সাথেই ডংও যখন বাইরে বের হয়, সমস্ত মিডিয়ার লোকেরা ওকে ঘিরে ধরে আর জিজ্ঞেস করতে থাকে, রাজা ইয়ান কি সত্যি রাজ পরিবার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? সব জায়গায় এটা নিয়ে নিউজ হয়ে যায়। এদিকে রাজমাতা জেলে আসে নিজের বাবার সাথে দেখা করতে। গংসুন ওকে এখানে দেখে রেগে যায় আর বলে, তোমার সাহস হয় কি করে, তুমি নিজের মুখ আমাকে দেখাতে এসেছো? রাজমাতা প্রতি উত্তরে কিছুই বলে না। গংসুন বলে, আমি তোমার বাবা হই, তুমি আমার সাথে এটা কি করে করতে পারলে? অন্তত নিজের ওই ছোট ছেলেটার কথা একবার তো ভাবতে পারতে। রাজমাতা বলে, আপনি কি ছোট্ট ছেলে বলতে ইউনকে বোঝাতে চাইছেন? ইউন আপনার বিষয়ে সব কিছু আগে থেকেই জানতো এবং সব কষ্ট ও নিজের বুকে চেপে রেখে সব কিছু একাই সহ্য করেছে। আপনি একবারও ভেবে দেখেছেন যখন আমি নিজের বাবা মানে আপনার কুকর্ম সম্পর্কে জানতে পেরেছি তখন আমার কতটা কষ্ট হয়েছে? আমি তো এসব কিছু আপনাকে করতে বলিনি, কিন্তু আপনি অনেক পাপ করে ফেলেছেন। এরপরও কি আপনি বলবেন এই পাপগুলো আপনি আমার জন্য করেছেন, আমাকে বাঁচানোর জন্য করেছেন? ডংও এর কোনো উত্তর দিতে পারে না। রাজমাতাও বলে, আমি এখানে এসেছি আপনার সাথে গুরুত্বপূর্ণ একটা কথা বলতে। আজ থেকে মনে করবেন যে আপনার কোনো মেয়েই ছিল না, আমি আর আপনার মেয়ে নই। এটা বলে রাজমাতা চলে যেতে থাকে।
গংসুন নিজের ভুল বুঝতে পারে এবং রাজমাতাকে থামিয়ে বলে এসব কিছুর পিছনে আসল মাস্টার মাইন্ড হলো ডংউ। রাজমাতা এসব শুনেও বাইরে বেরিয়ে আসে। গংসুন তখন চিৎকার করে বলে ওই গ্যাস বিস্ফোরণের পিছনে আসলে ডংউর হাত ছিল। রাজমাতা এটা শুনতে পায়, তবে কিছু না বলে চলে যেতে চায়, কিন্তু বের হওয়ার পথেই রাজমাতা ডংউকে দেখে থমকে যায়। ডংউ খুবই অদ্ভুতভাবে তার দিকে এগিয়ে আসে, যেটা দেখে রাজমাতা নিজেও ভয় পেয়ে যায়। ডংউ বলে চলুন আমি আপনাকে প্রাসাদ অবধি পৌঁছে দিই। তখনই রাজমাতার কাছে ইউনের কল আসে, তবে রাজমাতা কলটা রিসিভ করে না। অন্যদিকে হিজুর বাবা বাড়িতে আসতে না আসতেই তেজু এবং দায়ং তাকে ঘিরে ধরে এবং জিজ্ঞেস করতে থাকে ইয়ান কি সত্যি রাজপরিবার ভেঙে দিতে চলেছে? সে তো সবেমাত্র রাজা হয়েছে। তেজুর এখানে একটাই চিন্তা ছিল যে তারা সবেমাত্র রাজপরিবারের সদস্য হলো, আর এর মধ্যে যদি রাজপরিবার ভেঙে যায় তাহলে তাদের তো কোনো লাভই হবে না। এটা শুনে হিজুর বাবা তো তেজুকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয় এবং বলে আপাতত এসব কিছু না ভেবে তুমি নিজের পিঠ বাঁচিয়ে চলো। এটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে তেজু এবং দায়ং কেউই ওদের বাবার এই কথার মানেটা বুঝতে পারে না। অপরদিকে রাজমাতা এবং ডংউ একই সাথে গাড়িতে করে যাচ্ছিল। ডংউ বলে পরের সপ্তাহে রাজপরিবারকে বিলুপ্ত করা নিয়ে ইয়ান আরও একটি আলোচনা বসাবে। সেখানে আমি সহ বাকি ক্যাবিনেট মেম্বাররাও ইয়ানের বিরোধিতা করব। আমি চাই আপনি নিজেও ইয়ানের বিরোধিতা করে কথা বলুন। রাজমাতা বলে কিন্তু আমার কোনো পাওয়ার নেই। ডংউ বলে এতে পাওয়ারের কি আছে, আপনাকে যেটুকু করতে বলা হয়েছে আপনি সেটুকু করবেন। রাজমাতা বলে আর যদি না করি তাহলে তুমি কি করবে? ডংউ বলে আপনি আপনার ছোট ছেলেটার কথা হয়তো ভুলে যাচ্ছেন। আপনি কি চান আপনার ছেলেও আপনার বাবার মতো ক্রিমিনাল হয়ে যাক? এটা শুনে রাজমাতা ভয় পেয়ে যায়। যতই হোক রাজমাতার একমাত্র দুর্বলতা এখন শুধুমাত্র ইউন। অপরদিকে হেজং এসে ইয়ানকে ইনফর্ম করে যে ডংউ নাকি প্যালেসের সমস্ত বাজেট দেওয়া বন্ধ করে দিয়েছে। এতে করে প্যালেসে বিপর্যয় নেমে আসবে। সমস্ত কর্মচারীদেরকে স্যালারি দেওয়া, সাথে প্যালেসের যাবতীয় জিনিসপত্র কেনা অনেক বেশি মুশকিল হয়ে যাবে। তো চারজন মিলে এসব কিছু নিয়ে ডিসকাস করতে বসে। হিজু বলে আমি থাকতে চিন্তা কিসের, আমার টাকা আছে কি করতে, আমি আমার ক্যাসেল গ্রুপের টাকাগুলোই রাজপরিবারকে ডোনেট করে দেব। ইয়ান এটা শুনে ওকে মানা করে, তবে হিজু ইয়ানকে থামিয়ে দিয়ে বলে আরে বোকা, যদি তোমার শ্বশুরবাড়ির লোক এত বড় লোক হয় আর সেই টাকাই তুমি কাজে না লাগাতে পারো তাহলে লাভটা কোথা থেকে হলো তোমার? এতে করে ইয়ানও আর কিছু বলে না। তো যাই হোক, হিজু নিজের টাকা থেকে রাজপরিবারকে ডোনেশন দিয়ে দেয়, যার কারণে ডংউর দেওয়া বাজেটেরও আর কোনো দরকার হয় না এবং এই খবর ডংউ সহকারী ডংউকে দিয়ে দেয়। ডংউ এতে হেসে বলে তার মানে ইয়ান এখন নিজের শ্বশুরবাড়ির কাছে হাত পাচ্ছে। পরের দিনে দেখা যায় হিজু এবং চৈহুন বসে কাজ করছিল। তখনই হিজুর কাছে দায়ংয়ের কল চলে আসে। ওপাশ থেকে দায়ং কি বলে তা তো শোনানো হয় না, তবে হিজুর মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। হিজু তাড়াতাড়ি করে নিজের বাড়িতে চলে আসে, যেখানে ওর বাবা, তেজু এবং দায়ং অপেক্ষা করছিল। হিজু বলে তোমরা আমাকে আর্জেন্টলি কেন ডাকলে? দায়ং এতে জানায় আসলে ক্যাসেল গ্রুপ থেকে যে টাকা আমরা ডোনেট করেছি সেই টাকা নাকি অবৈধভাবে আমরা ডোনেট করেছি, তাই কিছু প্রসিকিউটর টিম আমাদের বিরুদ্ধে তদন্ত শুরু করবে খুব তাড়াতাড়ি। এটা শুনে হিজু বুঝতে পারে এটা ওদের শত্রুরই নতুন কোনো চাল হবে। তবে হিজু এত সহজে তো তাকে ছাড়বে না। হিজু দায়ংকে বলে তুমি তাড়াতাড়ি খোঁজ নাও যে এই ইনভেস্টিগেশনের পিছনে আসলে কে আছে, আমিও জানতে চাই কে আমাদের এই শত্রু। তো তখন তেজু বলে ওঠে কালকে আমাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য যেতে হবে, তো আমি ঠিক করেছি বাবার জায়গায় আমি নিজে যাব। এটা শুনে তো দায়ং অবাক হয়ে যায় আর বলে তুমি কি বলছো এসব, তুমি পারবে নাকি? তেজু বলে বাবার শরীরের অবস্থা খুব একটা ভালো নয়, এজন্যই আমি এসব দায়িত্ব নিতে চাই। তাছাড়া সিয়ং পরিবারের উত্তরসূরি হিসেবে আমার তো এইটুকু দায়িত্ব নেওয়াই উচিত। এই কথাটা আমি অনেক দিন ধরেই বলতে চাইছিলাম। এটা শুনে হিজুর বাবা বলে ঠিক আছে তাহলে তুমি করো। তো হিজু বলে আমার এখন যাওয়ার সময় হয়েছে। এটা বলে হিজু যেতে গেলে ওর বাবা ওকে থামায় এবং তেজুকে বলে ওকে প্রাসাদ অবধি পৌঁছে দাও। যেটা শুনে তেজু তো অবাক হয়ে যায়। হিজুর বাবা হিজুকে অনেক নরম স্বরে বলে তোমার এই অবস্থায় একা বাইরে যাওয়া উচিত হবে না, তাই তেজু তোমাকে পৌঁছে দেবে।
তো এরপর তেজু ওকে পৌঁছে দেয়। হিজু তেজুকে বলে, যদি তোমার আমার কোনো সাহায্যের প্রয়োজন হয় তবে তুমি বলতে পারো। তেজু অবাক হয়ে বলে, তুমি কি আমাকে নিয়ে চিন্তা করছো? হিজু একটু অপ্রস্তুত হয়ে যায় আর বলে, তুমি বেশিই ভাবছো, এমন কিছুই না। আসলে তুমি এত বড় দায়িত্ব নিয়েছো, এজন্য আমার চিন্তা হচ্ছে যে তুমি ঠিকভাবে করতে পারবে কিনা। তেজু বলে, চিন্তা করো না, আমিও অনেক বড়লোক ফ্যামিলি থেকে বিলং করি, এটুকু কাজ আমার কাছে কোনো ব্যাপার না। হিজু এখানে এক নিঃশ্বাসে বলে দেয়, আমি ভাবছি এখন থেকে আমি তোমার প্রতি বেশি কঠোর হব না, তোমার প্রতি একটু নরম হওয়ার চেষ্টা করব ওপ্পা। আসলে কোরিয়ায় ভাইদেরকে ওপ্পা বলা হয়। তো এই প্রথমবার হিজুর মুখ থেকে ওপ্পা ডাক শুনে তেজু তো অনেক বেশি খুশি হয় এবং বলে, কি বললে আবার বলো তো। তবে হিজু লজ্জা পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে ভেগে যায় আর তেজু এটা দেখে হাসতে থাকে। ভিতরে এসে হিজু ইয়ানের সাথে দেখা করে এবং খুশি হয়ে আজকের সকল ঘটনা সম্পর্কে ইয়ানকে খুলে বলে। আজ ওর বাবা ওর সাথে অনেক ভালো ব্যবহার করেছে, সাথে ওর ভাইয়ের সাথেও সম্পর্কটা একটু হলেও ভালো হয়েছে, তাই হিজু অনেক খুশি ছিল। ও খুশি হয়ে ইয়ানের সাথে গল্প করে এবং ইয়ানকে বলে, তুমি কখনোই কারোর কাছে মাথা নত করবে না, সবসময় সবার সামনে নিজের বুক ফুলিয়ে চলবে, আত্মসম্মানের সাথে চলবে। ইয়ান হেসে বলে, ঠিক আছে। অন্যদিকে ইউন ঘুমাচ্ছিল এবং রাজমাতা ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ভাবতে থাকে যে ডংউ ওনাকে কি বলে হুমকি দিয়েছে। সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখতে পাই ডংউ বলে, আপনি কি চান যে আপনার ছেলেকেও আপনার বাবার মতো সবাই ক্রিমিনাল হিসেবে জানুক? রাজমাতা বলে, তুমি কি বলতে চাইছো? ডংউ বলে, আমি বলতে চাইছি যে আগের রাজা ইয়ানকে রাজা বানানোর ডিক্রি জারি করে গিয়েছিল, তবে আপনি সেই রয়্যাল কমান্ডটা নিজে থেকে লুকিয়ে রেখেছিলেন এবং নিজের ছেলেকে রাজগদিতে বসিয়েছিলেন। তো এটা তো ভয়ঙ্কর ধরনের অপরাধ, তাই অবৈধ রাজাকে সবাই তো ক্রিমিনাল হিসেবেই জানবে, তাই না? এটা শুনে রাজমাতা হতবাক হয়ে যায় এবং কি বলবে বুঝতে পারে না। বর্তমানে এসব কিছু ভেবে রাজমাতা অনেক বেশি চিন্তায় পড়ে যায়। পরের দিন আমরা তেজুকে দেখতে পাই যে কনফারেন্সের জন্য চলে আসে। সমস্ত মিডিয়ার লোকেরা ওর কাছে জিজ্ঞেস করতে থাকে যে ক্যাসেল গ্রুপ কি সত্যি রাজপরিবারকে ফান্ড দিয়েছে, মানে ডোনেট করেছে। তেজু ওদের মুখের উপরে কথা ছুড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, ওদেরকে পাত্তা না দিয়ে। এদিকে হেজং ইয়ানকে বলে, আপনার মনে হয় না রাজমাতার সাথে একবার দেখা করে নেওয়া উচিত? তবে ইয়ান নিষেধ করে দেয় এবং বলে, সে সবেমাত্র এত বছর ধরে তার মনে চলতে থাকা যুদ্ধটাকে থামিয়েছে, তাই এখন তার রেস্ট করা প্রয়োজন। অন্যদিকে আমরা রাজমাতা আর ইউনকে দেখতে পাই যারা নিজের প্যালেস থেকে অন্য জায়গায় শিফট হচ্ছিল। দূর থেকে হিজু এটা দেখে অবাক হয়ে যায়। চৈহুন বলে, যখন থেকে গংসুনের অপরাধ সবার সামনে এসেছে তখন থেকে রাজমাতা কাউকে নিজের মুখ দেখাতেও অনেক বেশি লজ্জা বোধ করছে, তাই তিনি এখান থেকে শিফট হয়ে যাচ্ছে। তো যাওয়ার আগে হিজু একবার রাজমাতার সাথে কথা বলতে আসে আর রাজমাতার কাছে হেল্প চায় ইয়ানের জন্য। রাজমাতাও বলে, আমি বুঝতে পারছি না যে ডংউ সত্যিটা তোমাদের সামনে আসার পরও তোমরা কেন ডংউকে শাস্তি দিচ্ছ না। তবে আমি বুঝতে পেরেছি ইয়ানের পক্ষে এটা অনেক বেশি কঠিন। এখানে রাজমাতা এবং হিজুর মধ্যে কি কথা হয় তা তোমরা একটু পরে গিয়ে জানতে পারবে। তো রাজমাতাকে দেখা যায় যে ডংউর কাছে কল করে এবং বলে, আমি তোমার শর্তে রাজি আছি। ডংউ হেসে বলে, না রাজি হয়ে আপনি কোথায় বা যেতেন? এর পরের দিন দেখা যায় ইয়ান রাজসভায় আসে এবং সবার সামনে নিজের সিদ্ধান্ত নিয়ে কথা বলতে চায় যে রাজপরিবারের এখন থেকে আলাদা কোনো মর্যাদা হবে না, বরং সমস্ত মানুষেরই সমান অধিকার থাকবে, সমান স্ট্যাটাস থাকবে, কেউ কারোর থেকে কম বা র্যাঙ্কে উঁচু নিচু হবে না। এসব শুনে সবাই ওর বিরোধিতা করে, তবে ইয়ান কারো কথা শোনে না। ডংউ তখন ইয়ানের বিরুদ্ধে গিয়ে বলে, আপনি কি বলতে চাইছেন যে রাজপরিবার এভাবে ধ্বংস হলে জনগণের জন্য ভালো হবে? আপনি কি ভুলে যাচ্ছেন যে দেশের জনগণ বেশিরভাগ দিক থেকেই আমাদের রাজপরিবারের উপরে নির্ভরশীল, ইকোনমিক দিক থেকে, কালচারের দিক থেকে, বাকি সব দিক থেকেই। তখনই হিজু বলে ওঠে, আর সেই কারণেই কি তুমি রাজা ইয়ানকে মারার চেষ্টা করেছিলে? হিজুর এমন কথা শুনে সেখানে উপস্থিত সবাই তো অবাক হয়ে যায়। তবে হিজু কোনো কথা না বলে সরাসরি রেকর্ডিং চালু করে দেয়, যেটা মূলত রাজমাতা
এবং ডঙর কথোপকথনের একটা রেকর্ডিং ছিল। মূলত এটা সেই সময়ের রেকর্ডিং যে সময় ডঙু রাজমাতাকে হুমকি দিচ্ছিল এবং সেখানে স্পষ্টভাবেই ডঙু স্বীকার করছিল যে ওই ইয়ানকে মারার চেষ্টা করেছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জেলে যখন রাজমাতার সাথে ডঙর দেখা হয়ে যায় তখন ইয়ন তার কাছে কল করেছিল, তবে রাজমাতা কলটা রিসিভ না করে তাড়াতাড়ি নিজের ফোনের রেকর্ডিংটা অন করে দেয়, যার কারণেই ওদের এই সমস্ত কথোপকথনটাই রেকর্ড হয়ে গিয়েছে। এবং সেই সময় রাজমাতা হিজুকে হেল্প করার জন্য সেই রেকর্ডিংটা তুলে দেয় ওর হাতে। সবটা শুনে হিজু অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কারণ ডঙকে ও অনেক বেশি বিশ্বাস করেছিল। ইয়ান তো নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না, কারণ ডঙকে ও নিজের বেস্ট ফ্রেন্ড মনে করত। তখন একজন মিনিস্টার বলে ওঠে, আমাদেরকে সমস্ত প্রমাণ আগে যাচাই করা উচিত। তবে ইয়ান তাকে থামিয়ে দেয় এবং ডঙকে বলে, আমি তোমার কাছ থেকে জানতে চাই যে এসব কি সত্যি কিনা। তবে ডঙো আর কোন মুখে কথা বলবে, ও চেয়েও নিজের মুখ থেকে একটা শব্দও বের করতে পারে না এবং হিজুর দিকে এই নজরে তাকিয়ে থাকে। হিজু চোখ মুখ শক্ত করে ওর দিকে তাকিয়ে থাকে। এরপর হিজু সেখান থেকে বেরিয়ে আসে এবং ভেতরে ডঙু এবং ইয়ান একসাথে কথা বলছিল। ইয়ান ওকে শেষবারের মতো জিজ্ঞেস করে, তুমি কি সত্যি আমাকে মারার চেষ্টা করেছিলে? ডঙু বলে হ্যাঁ। ইয়ান অনেকটা ইমোশনাল হয়ে যায় আর জিজ্ঞেস করে কেন? ডঙু বলে, কারণ আপনি আমার থেকে হিজুকে কেড়ে নিয়েছেন। আমি আপনাকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আপনি আমার কথা শোনেননি। ভুল আপনারই ছিল, তাই আমি এটা করেছি। ইয়ান হেসে বলে, ভুল আমার ছিল না, বরং ভুল তোমার ছিল, কারণ হিজু কখনোই তোমার ছিল না যে আমি ওকে তোমার থেকে কেড়ে নেব। এটা বলে ইয়ান সেখান থেকে বেরিয়ে আসে এবং ডঙু সেখানে দাঁড়িয়েই কান্না করতে থাকে। তো যেহেতু এটা প্রমাণ হয়ে গেছে ডঙু ইয়ানকে মারার চেষ্টা করা হলো, তাই হয়তো ডঙুকে অ্যাটেন্ড টু মার্ডার কেসে গ্রেপ্তার করা হয়, কিন্তু আমাদেরকে ওর গ্রেপ্তার করার দৃশ্যটা সরাসরি দেখানো হয় না। বাইরে হিজু ওর জন্য অপেক্ষা করছিল। ইয়ান সেখানে আসতেই হিজু জিজ্ঞেস করে, তুমি ঠিক আছো তো? ইয়ান বলে হ্যাঁ। হিজু তখন ওকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয়। পরের সিনে দেখা যায় তেজু সেই ডোনেশনের বিষয়ে প্রসিকিউটরদের তদন্তের বিষয়টা খুব ভালোভাবেই হ্যান্ডেল করে নিয়েছে। আর ইয়ান সিদ্ধান্ত নিয়েছে রাজপরিবার থাকবে নাকি বিলুপ্ত হয়ে যাবে এটা সম্পূর্ণ জনগণের মতামতের উপরেই নির্ধারণ করা হবে। তো এটা নিয়ে সমস্ত জায়গায় নিউজ হয়ে যায় আর সবাই এই বিষয়ে কথা বলতে থাকে। এদিকে হিজু এবং ইয়ান শান্তিতে একে অপরের হাত ধরে হেঁটে যেতে থাকে। ইয়ান বলে, তুমি কি আমার নাম জানো? হিজু বলে, তুমি কি আমাকে পাগল ভেবেছো যে আমি নিজের হাজবেন্ডের নামই জানবো না? ইয়ান বলে, তাহলে তুমি কখনো আমাকে আমার নাম ধরে কেন ডাকো না? হিজু বলে, কারণ তুমি গ্র্যান্ড প্রিন্স ছিলে। ইয়ান বলে, কিন্তু এখন তো আর নই। এখন থেকে আমি চাই তুমি আমাকে আমার নাম ধরে ডাকবে। হিজু বলে, আচ্ছা ঠিক আছে, ডাকবো। অন্যদিকে দেখা যায় উইকেন্ডে ছুটি পেয়ে এরা দুজন বাসের জন্য অপেক্ষা করছিল ঘুরতে যাবে বলে। এ সময় হেজং বলে, রাজ পরিবার শেষ হয়ে যাচ্ছে এটা ভেবে তুমি কষ্ট পাচ্ছ তাই না? কারণ তুমি তো ছোট হতেই রাজ পরিবারে বড় হয়েছ। জয়হুন বলে, বিষয়টা এমন নয়, রাজ পরিবার শেষ হয়ে যাচ্ছে তাতে কি হয়েছে? আমার কাছে আমার গ্র্যান্ড প্রিন্স ইয়ান এবং গ্র্যান্ড প্রিন্সেস হিজু তো আছে। তখন জয়হুনকে একটু নিচু হতে বলে। জয়হুন নিচু হতেই টুপ করে ওর ঠোঁটে একটা কিস করে দেয়, যেটাতে জয়হুন তো পুরোই শকড হয়ে যায়। হেজং বলে, কেন তোমার এটা পছন্দ হয়নি? জয়হুন বলে, আরে না, আমার অনেক পছন্দ হয়েছে। এটা বলেই ও ওকে কিস করে দেয় এবং দুজন একে অপরকে কিস করতে থাকে। এই সময় সেখানে বাস চলে আসে এবং সেই বাসের ভিতরে ম্যাডাম জয় সহ বাকি সার্ভেন্টরা ছিল যারা উইকেন্ডে ছুটি কাটাতে যাচ্ছিল। ওরা তো ভিতর থেকে এদের দুজনকে কিস করতে দেখে ফেলে এবং হাসাহাসি করতে থাকে। হেজং জয়হুনকে বলে, প্রতি বছর আমি কিন্তু তোমার সাথে চেরি ব্লসম দেখতে যেতে চাই। জয়হুন এতে রাজি হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে জনগণ সবাই রাজপরিবার শেষ হওয়াতেই ভোট দিয়েছে। তো জনগণের মতামত অনুযায়ী ইয়ান নিজের কথা রাখে এবং রাজপরিবার বিলুপ্ত হওয়ার একটা ডিক্রি জারি করে আর সেটাতে নিজের সিল মেরে দেয়। তো অফিসিয়ালি এখন থেকে রাজপরিবার বলতে আর কিছুই রইল না। এখন থেকে ওরা স্বাধীনভাবে নিজেদের জীবন কাটাতে পারবে। দুজনে অনেক বেশি খুশি ছিল। তো এভাবেই 3 বছর কেটে যায়। আমরা হিজুকে দেখতে পাই যে সোয়াগের সাথে নিজের কোম্পানিতে আসে। অনেকদিন পরেও নিজের কোম্পানিতে আসছে, তাই অনেক বেশি খুশি হয়ে যায়। ও নিজের কেবিনে গিয়ে নেম প্লেটটা দেখে বেশ ইমোশনাল হয়ে পড়ে।
কিন্তু যখনই ও টেবিলের উপরে রাখা ফাইলগুলো দেখে তখন ওর মাথা তো পুরো খারাপ হয়ে যায়। হেজং জানায় যে এগুলো সবকিছু তেজু ওর জন্য জমিয়ে রেখে গেছে। হিজুর তো এতে প্রচন্ড রাগ হয়। এরপর সেখানে তেজু ওর সাথে দেখা করতে আসে। তেজু আর এখন কোম্পানিতে কাজ করতে চায় না, কারণ ও অনেক বেশি ক্লান্ত, তাছাড়াও অনেক বেশি অলস। হিজু বলে, তাহলে তুমি কি ঠিক করেছো, তুমি বসে বসে খাবে? তেজু বলে, দেখো কিছুদিন পরে বাবাও রিজাইন দেবে, তার বয়স হয়ে গিয়েছে, আর আমিও এখন কাজ করতে পারবো না, কারণ দায়ং এখন প্রেগনেন্ট, তো ওর সাথেই আমাকে সবসময় থাকতে হবে। দায়ং যে প্রেগনেন্ট এটা শুনে হিজু অবাক তো হয় ঠিকই, কিন্তু ও এটা বুঝতে পারে তেজু শুধুমাত্র বাহানা দিচ্ছে কাজ করবে না বলে। তাই ও রেগে তেজুকে তাড়া করে, আর তেজু ভয়ে সেখান থেকে দৌড় দেয়। অন্যদিকে আমরা ইয়ান এবং চৈহুনকে দেখতে পাই। ইয়ান তো একজন এখন ঘরোয়া স্বামী হয়ে গেছে, এবং ও তো এখানে রান্নার কাজ করছিল, আর ওদিকে হিজু কোম্পানি সামলাচ্ছিল। চৈহুনের সময় ওকে টিটকারি করে বলে, আপনার ওয়াইফ বাইরে কোম্পানিতে কত হার্ড ওয়ার্ক করে, আর আপনি সারাদিন বাসায় বসে থাকেন। ছি পুরুষ, ছি, কি লজ্জা। এটা শুনে চৈহুনের উপরে ইয়ানের তো বেশ রাগ হয়। তবে তখনই হিজু ওকে কল করে জানায়, আজ আমি তোমার সাথে ডিনার করতে পারবো না, কারণ অনেক বেশি কাজ আছে। এটাতে ইয়ানের মনটা খারাপ হয়ে যায়। তো আর কি করার, ওরা দুজনে রান্না ধুয়ে একটা রেস্টুরেন্টে যায় খাবার খাওয়ার জন্য। খাবার খাওয়ার সময় ইয়ান চৈহুনের হাতে একটা অ্যানিভার্সারি রিং দেখতে পায়। এতেও অবাক হয়ে যায়। চৈহুন জানায়, এটা আমার আর হেজংয়ের 3rd অ্যানিভার্সারি রিং। চৈহুন আরও বলে, আপনার মনে হয় না এখন আপনাদেরও একটু রিং বদল করে নেওয়া উচিত, কারণ আগের বারে আপনাদের মধ্যে তো শুধু কন্ট্রাক্টে বিয়ে হয়েছিল, সব কিছু তো আসল ছিল না। ইয়ান বলে, তুমি ভুল বুঝছো, তখন সব কিছু নকলও ছিল না। চৈহুন বলে, কিন্তু আসলও তো ছিল না, তাই না? এতে ইয়ান আর কিছু বলতে পারে না। এরপর বাড়ি ফিরে আসলে ম্যাডাম চৈ ওকে ওর নতুন খাট দেখিয়ে দেয়। ম্যাডাম চৈ বারবার ইয়ানকে ইয়োর ম্যাজেস্টি বলে এখনও ভুল করে, যেটাতে ইয়ানের বেশ বিরক্ত লাগে। এরপর অনেক রাত হয়ে যায়। হিজু বাড়িতে ফেরে এবং ইয়ানকে এই অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ও তো ভয় পেয়ে যায়, আর বলে, তুমি এত রাতে ঘুমাওনি কেন? ইয়ান বলে, তোমার হাজব্যান্ড হিসেবে আমি তোমাকে ছাড়া কিভাবে ঘুমাতে পারি? হিজু তো অনেক বেশি খুশি ছিল, কারণ দেশের নাম্বার 1 প্রফেশনাল এক্সিকিউটিভ টিম ওকে চয়েস করেছে, ওর কোম্পানিকে চয়েস করেছে। এর মানে ওর কোম্পানির র্যাঙ্ক আরও বাড়বে। তো হিজু এত বেশি এক্সাইটেড ছিল যে ইয়ানের কোনো কথা না শুনেই তাড়াতাড়ি ফ্রেশ হওয়ার জন্য চলে যায়, আর ফ্রেশ হয়ে এসেই ঘুমিয়ে পড়ে। ইয়ান ওকে বলে, তোমার মনে হয় না যে আমাদেরও একটা রিং নিয়ে নেওয়া উচিত, কারণ প্রত্যেক কাপলদের হাতেই তো রিং থাকে। কিন্তু ততক্ষণে হিজু ঘুমিয়ে একেবারে আলিপুরে চলে গিয়েছিল, যার কারণে ইয়ানের কোনো কথাই ওর কান যায় না। এতে ইয়ানের একটু খারাপ লাগে। পরের দিন রাজমাতার সাথে ইয়ান একটা শপিং মলে আসে। রাজমাতা যেহেতু মিউজিক পছন্দ করে, তাই উনি চায় যেন ইউনো একজন মিউজিশিয়ান হয়, তাই এখানে ইউনের জন্য একটা ইনস্ট্রুমেন্ট কিনতে এসেছিল। তো ইয়ান এখানে সেই ইনস্ট্রুমেন্টটা নিজের টাকা দিয়েই কিনে দেয়। ইয়ান আরও জানতে পারে ইউন এখন স্কুলে যাওয়ার সাথে সাথে ম্যাথ একাডেমিতেও যায়, যেটাতে ইয়ান ইউনের জন্য বেশ খুশি হয়। তো এখান থেকে আমরা বুঝতে পারি রাজমাতা এবং ইয়ানের সম্পর্কটা আগে থেকে বেশ ভালোই হয়েছে। হিজুর বাবা ওর সাথে কোম্পানিতে দেখা করতে আসে। হিজুর বাবা এখন রিজাইন করতে চলেছে এবং সমস্ত দায়িত্ব ওকে দিতে চলেছে। তবে যাওয়ার আগে হিজুর বাবা ওকে বলে, আমি কখনোই চাইনি তোমাকে হারিয়ে দিতে, আমি শুধু তোমাকে অন্যদের সাথে ফাইট করা থেকে থামাতে চেয়েছিলাম, যাতে তুমি হার্ট না হয়ে যাও। এটা বলেই সেখান থেকে সে চলে যায়, আর হিজু তার কথা শুনে ইমোশনাল হয়ে যায়। অন্যদিকে চৈহুনের ফ্লাওয়ার শপে ইয়ান এসেছিল ফ্লাওয়ার বুকে কিনতে, যাতে ওই ফ্লাওয়ার বুকে দিয়ে ও হিজুকে আবারও প্রপোজ করতে পারে। চৈহুন ওকে তাড়াতাড়ি পিছনে তাকাতে বলে। পিছনে তাকালে ইয়ান দেখতে পাই হিজু তো আগে থেকেই সেখানে এসে সবকিছু শুনে ফেলেছে। তো ইয়ান এতে বেশ লজ্জা পেয়ে যায়। এরপর ওরা দুজনে বাড়িতে ফিরে আসে। হিজু বলে, তাহলে তুমি এই ফুলটা আমাকে আবারও প্রপোজ করার জন্য কিনেছো? ইয়ান বলে, হ্যাঁ, আমি চাই আবারও নতুন করে তোমাকে বিয়ে করতে। হিজু বলে, কিন্তু আমাদের তো একবার বিয়ে হয়েছে, তাহলে আবার দ্বিতীয় বিয়ের কি প্রয়োজন? এটা বলে ও ফুলটা নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে চলে আসে এবং ইয়ানের সেই পাখাটা ধরে মুখের সামনে দোলাতে থাকে।
ঠিক সেইভাবে যেভাবে ইয়ান প্রথমবার ওর সামনে করেছিল। হিজো ইয়ানকে বলে, তো বলো তুমি কবে থেকে আমাকে ভালোবেসে ফেলেছো? ইয়ান কোনো সংকোচ ছাড়াই বলে, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। তবে আমি ভেবেছিলাম যে আমাদের হয়তো আর কখনোই দেখা হবে না, কিন্তু এরই মধ্যে ইউনের সেই রয়্যাল বার্থডের দিন আমি তোমাকে দেখতে পাই। তারপর থেকেই আমাদের মধ্যে আস্তে আস্তে এই বন্ডিংটা তৈরি হলো। হিজো তো এটা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং ইয়ান গিয়ে টুপ করে ওকে কিস করে দেয়। পরের দিন ইয়ান একটি মিউজিয়ামে যায়। রাজপরিবার শেষ হওয়ার পর থেকে সেই ড্রাগন রব এই মিউজিয়ামে রাখা হয়েছে। ইয়ান সেটার সামনে দাঁড়িয়ে থাকে এবং ভাবতে থাকে ছোটবেলায় এটা পড়ার কারণে ওকে ওর বাবার হাতে মার খেতে হয়েছিল, কিন্তু এই ড্রাগন রব পড়েই ও সমস্ত রাজপরিবারকে শেষ করেছে। এগুলো ভেবে ইয়ান বাইরে বেরিয়ে আসে, যেখানে হিজো ওর জন্য অপেক্ষা করছিল। হিজো ওর হাত ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর ওরা দুই কাপল মিলে ক্যাসেল শার্কের সেই ক্রিকেট খেলা দেখতে আসে। শুধু পার্থক্য হলো আগের বার ইয়ান তো কোনো জার্সি পরতে পারেনি নিয়মের কারণে, তবে এখনও পুরোই স্বাধীন। তাই এবার ইয়ান নিজের মন মতো জার্সি পরতে পেরেছে। দেখা যায় ক্যাসেল শার্কের সেই টিমই ক্রিকেট খেলায় জিতে যায় এবং তখন বিগ স্ক্রিনে জয়হুন এবং হেজংকে দেখানো হয়। তারপর পরই ইয়ান আর হিজুকেও দেখানো হয়। তো ওদেরকে দেখা মাত্রই আগের মতো সবাই চিল্লিয়ে ওদেরকে কিস করার জন্য বলে। এবার আর ওদের কোনো রকম পিছু টান ছিল না, তাই দুজন একে অপরকে কিস করে দেয়। আর এখানেই আমাদের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, দেখা হবে অন্য কোনো ড্রামা নিয়ে। তবে তোমরা কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট অনেক কম করো, তাই আমি চাই এই শেষ পর্বে তোমরা একটু লাইক কমেন্ট করে দাও। আর এমন নতুন নতুন ড্রামা পেতে চ্যানেলটা একটু সাবস্ক্রাইবও করে দিও, নাহলে তোমাদের কাছে ড্রামা কিভাবে পৌঁছাবে বলো তো। যাই হোক, বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।